আসসালামু আলাইকুম, ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি। তোমাদের সাথে এমবিবিএস ভর্তি। আর আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে মেধা ও অসচ্ছল কোটার রেজাল্ট কবে দিবে। হ্যাঁ, তো এটা অনেকে জানতে চাচ্ছ, এটা আসলে স্পেসিফিক ভাবে বলা যায় না। বিষয়টা হচ্ছে যে প্রথম যে প্রশ্নটা, মেধা অসচ্ছল কোটার রেজাল্টটা কিভাবে দিবে, কবে দিবে। আচ্ছা শোনো, তোমরা আজকে হচ্ছে 15ই মানে মার্চ, তো 17ই মার্চ কিন্তু অলরেডি কিন্তু একটা মানে লিস্ট প্রকাশ করবে জেনারেল কোটায় যারা যারা চান্স পাবে দেশিদের। হ্যাঁ, তো আসলে তখন কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে না ওয়েবসাইটে। হ্যাঁ, এটা বুঝে রাখবা। তখন শুধু যেই মেডিকেলের জেনারেল কোটা যারা চান্স পাবে শুধু দেশিদের নামটা প্রকাশ করবে। হ্যাঁ, আর বিদেশি সিটের নামগুলি কিন্তু মানে এখানে জাস্ট তোর একটা মেডিকেলে 100টা সিট আছে, এখানে 50টা দেশিদের সিট, এখন ওই 50টা নাম শুধু দিবে, বুঝছো। আর তোমাদের জেনারেল কোটার রেজাল্টটা কবে দিবে, আর এটা হচ্ছে তোমার বিশেষ করে এটা ওয়েবসাইটে কোনো নাম টাম প্রকাশ করবে না। এটা হচ্ছে তোমার সিমে এসএমএস দিবে। তুমি মেডিকেল অ্যাডমিশনের আবেদন যে করছো সেখানে যে নাম্বার আছে দেখবা, দুইটা নাম্বার, অথবা প্রথম নাম্বারটাতে তোমার মেসেজ পাঠাবে, বুঝতে পারছো। তো এটা কবে পাঠাতে পারে, এটা তোমরা দেখো যে মেধা অসচ্ছল কোটার আগে কিন্তু জেনারেল কোটার হচ্ছে মেন, জেনারেল কোটা হচ্ছে আগে প্রাধান্য সিট মিট ফিল আপ করে ভর্তি করতে নিয়ে দেয়, তারপরে তোমাদেরটা দেখবে, বুঝতে পারছো বিষয়টা। মানে আগে তো জেনারেল কোটাগুলি ভর্তি সম্পূর্ণ করবে। তো বিষয় হচ্ছে জেনারেল কোটায় ভর্তিছে মানে 3 এপ্রিল থেকে নিয়ে 12 এপ্রিল পর্যন্ত জেনারেল কোটা ভর্তি চলবে। তো ওই সময় তোমার এসএমএসটা আসবে, বুঝতে পারছো। স্পেসিফিক ভাবে কেউ বলতে পারে না কখন আসবে, এক একজনের এক একদিন মেসেজ আসবে, বুঝছো। তো দেখা গেছে যে এটা 3 এপ্রিল থেকে নিয়ে 12 এপ্রিল এই যে ভর্তি কার্যক্রম চলতেছে, ওই সময় তোমাদের মেসেজগুলি পাঠাবে। এমনকি তোমাদের ভাইবার ডেটও এসএমএস দেয়াল থাকবে, বুঝতে পারছো। এমন এমন মেডিকেলে তুমি লেখা থাকবে মানে কংগ্রেচুলেশন, তুমি এই মেডিকেলে ভাইভাতে সিলেক্ট হয়েছো, এত তারিখে তোমার উপস্থিত থাকতে হবে, এতটুকু লেখাল থাকবে, বুঝছো, ইংলিশে। তো এখন উপস্থিত থাকার পরে তোমার ওই সময় ওই দিন যে তারিখটা লেখাল থাকবে ওই তারিখে সেখানে তোমার ভাইবা ভোট হবে, গভর্নিং মেডিকেলের কর্তৃপক্ষ গভর্নিং বডি তোমার ভাইবা নিবে, সবকিছু দেখবে, যাচাই বাছাই করবে, বুঝতে পারছো। তো কবে আসবে, কবে ইয়া করবে, এটা কিন্তু নির্দিষ্টভাবে বলা যায় না, এক একজনে এক একদিন মেসেজ আসবে। দ্বিতীয় যে প্রশ্নটা, মেধা অসচ্ছল কোটায় ইয়ার মানে কাগজপত্র রেডি করবো কবে। তুমি দেখো তোমার কাগজপত্র নিতে তুমি যদি অপেক্ষায় থাকো যে না আমার যখন যেই মেডিকেলের নাম এসএমএস আসবে আমি তখন কাগজপত্র রেডি করবো, এগুলো তোমরা দেখতেছো যে অনেক একটা একটা মানে জটিল প্রক্রিয়া। এই যে নোটারি তৈরি করা, ইউনিয়ন পত্র থেকে দরিদ্র অসচ্ছল কোটার কাগজপত্র আনা, পরে আরো বিভিন্ন প্রত্যয়নপত্রের কাগজপত্রগুলি, এগুলো নিয়ে ভিডিও বানাইছি, দেখছো। ওই কাগজপত্র কিন্তু আগে থেকে তোমার রেডি রাখতে হবে, তখন কিন্তু গিয়ে আর রেডি করতে পারবে না, এগুলো জানোই অনেক সময় লাগবে, অনেক একটা জটিল প্রক্রিয়া, সময় টমে লাগবে। সুতরাং এখন থেকে তোমার কাগজপত্র রেডি রাখতে হবে। ভাইভাতে সিলেক্ট হও অথবা না হও, এসএমএস আসুক অথবা না আসুক, তোমার এখন থেকে সিলেক্ট করতে হবে, বুঝতে পারছো। এখন থেকে কাগজপত্র রেডি রাখো। 3 নম্বর যে প্রশ্নটা, ভাইভাতে কতজন ডাকে। বলা হচ্ছে যে মেধা অসচ্ছল কোটার সিট আছে 5%, তার মানে প্রায় 320টা মতো সিট আছে। তো এখানে না হলো আবেদন করবে, তো না হলো 3 থেকে 4 হাজার স্টুডেন্ট তো অবশ্যই আবেদন করবে। 5,000 থেকে নিয়ে সিরিয়াল মানে 8,000 9,000 পর্যন্ত অলরেডি এখানে 4-5 হাজার স্টুডেন্ট হয়ে গেছে, ওরা কিন্তু আবেদন করবে, অবশ্যই করবে। তো একটা মেডিকেলের সিট যদি থাকে 100টা, তখন ওই মেডিকেলে 5%-এর সিট আসে তোমার মানে 100টা সিট থাকলে 5% নেবে, 5%-এর সিট আসে তোমার 5টা। তো 5টা সিটের 4 গুণ স্টুডেন্ট পাঠাবে, তার মানে 20 জন স্টুডেন্ট পাঠাবে ওই বাইবাতে, মানে মানে বাইবাতে ওই 20 জনের বাইবা নিবে, সবকিছু যাচাই বাছাই করবে। ওই 20 জন থেকে তোমার 5 জন সিলেক্ট হবে, 15 জন বাদ যাবে, বুঝতে পারছো, এটা হচ্ছে আসল কথা। তো পরের যে প্রশ্নটা, সিট কি বিক্রি হয় কিনা। অবশ্যই মেধা অসচ্ছল কোটার সিট বিক্রি অবশ্যই হয়। বাংলাদেশ, আমি আগেও বারবার বলতেছি, দুর্নীতির দেশ, এখানে সবকিছু চলে টাকা দিয়া। ধরো আগে থেকে অনেকে যোগাযোগ কইরা টুইরা মেডিকেলের সাথে, অথবা বিভিন্ন দালাল টালাল অথবা লোক টুক দুইরা টুইরা, যে এমন এমন যদি মেধা কোটায় নাম আসে তাহলে আমাদেরকে ভাইভাতে টিকা দিবেন, পরে টাকা আমাকে সাজেস্ট করে। তো কিছু মেডিকেল আছে এটা একদম প্রফেশনালি, মানে ওরা টাকা দিয়ে একদম মেধা কোটার যে তিন থেকে নিয়ে 5টা সিট আছে বিক্রি করে দেয়। কত টাকায় কোনো মেডিকেল ঢাকা শহরগুলিতে কোনো 10 লাখ 15 লক্ষ টাকায় এগুলি টাকা দিলে বাস ওদেরকে ভাইভাতে টিকিয়ে দেয়, চান্স দিয়ে দেয়, এইটা হচ্ছে কাহিনী। প্রকৃতপক্ষেও চান্স হয়, বুঝছো। প্রকৃতপক্ষে ভাইভাতে চান্স হয়, সমস্যা নাই। আমি বহুত স্টুডেন্ট আছে দেখেছি, আমারও স্টুডেন্ট, ওরা প্রকৃতপক্ষে চান্স পেয়েছে। তারপরে 5 নম্বর যে প্রশ্নটা, মেধা কোটায় চান্স না হলে জেনারেল কোটায় কি ভর্তি হতে পারবো কিনা। দেখো তোমরা যারা মেধা কোটায় আবেদন করছো ওদের পজিশন কিন্তু খুবই ভালো, কিন্তু তোমার মেধা কোটায় তো বললামই 20 জন থেকে 15 জন বাতিল যাচ্ছে, 15 জনেরই হবে না।
তো ওরা কি করবে পরবর্তীতে, ওরা তো পরবর্তীতে চাইবে যে প্রাইভেট মেডিকেলে জেনারেল কোটায় টাকা দিয়ে হলো পড়তে ভর্তি হতে। তখন ওদের উপায় কি? হ্যাঁ, ওরা ভর্তি হতে পারবে যদি সিট ফাঁকা থাকে এবং সরকার যদি দ্বিতীয় সার্কুলার দেয়, তখন তুমি দ্বিতীয় সার্কুলার আবেদন কইরা মেয়াদ অসচ্ছল কোটে আবেদন করলে যে কোনো না কোনো মেডিকেল আইসা পড়বে, যে মেডিকেলে সিট ফাঁকা থাকে না কেন, তখন তুমি ভর্তি হতে পারবা। আর এক আবেদন দেওয়া কখনো কোনো কালো সিট ফিল আপ হবে না, এটা শিওর থাকো। দ্বিতীয় সার্কুলার অবশ্যই অবশ্যই দিবে। ভর্তি সম্পন্ন হওয়ার পরে 3টা ওয়েটিং লিস্ট দিবে, 3টা ওয়েটিং লিস্ট দেওয়ার পর ওইখান থেকে যদি সিট ফাঁকা থাকে তখন দ্বিতীয় সার্কুলার দিবে। আর দ্বিতীয় সার্কুলার দিবে এটা শিওর থাকো মোটামুটি, যদি সিট ফাঁকা থাকে। গতবার 3টা সার্কুলার দিছিল, এবার তো এক সার্কুলার দিয়ে কখনোই হবে না, বুঝছো? তারপর হচ্ছে যে যে বিষয়টা যে মেধা ও অসচ্ছল কোটা হয়েছে তোমার, আমি একটা ঘটনা বলি। একটা স্টুডেন্ট আমার গত কয়েকদিন আগে স্টুডেন্টের সাথে আমার কথা হয়েছে। ওই মানে অটোমেশন পদ্ধতি যে বছর চালু হয়েছিল সে বছরই ওর মানে অ্যাডমিশন দিয়েছিল কি, ওর সিরিয়াল হয়েছে 5900, বুঝতে পারছো? আর তখন এসে তোমার দেখা গেছে যে তখন ভাইভাতে নাকি 20 জনের মতো ডাকছে, বুঝছো? ওর একদম একদম মোটামুটি নতুন একটা মেডিকেল আসছিল কি, তো ভাইভাতে 20 জন ডাকছে, কিন্তু ও কিন্তু সিলেকশন হয়নি, বাতিল দেওয়া হয়েছে। এত ভালো পজিশন থাকার পরেও কিন্তু চান্স ওর হয়নি। ও মনে দুঃখ কষ্ট বলে আমার সাথে বললো কয়েকদিন, 2 দিন, গতকালের আগের দিন। তো বিষয়টা হচ্ছে যে পরে জানতে পারলাম ওই 20 জন থেকে 3 জন সিলেক্ট হয়েছে। তো ওই 3 জনের পজিশন কত জানো? একজনের হচ্ছে 10,000, একজনের 11,000, একজনের 12,000 পজিশন। ওই 3 জন ছাত্রীর পজিশন দেখো, 12,000 থেকে চান্স পেয়ে গেছে, 10,000 থেকে চান্স পেয়ে গেছে, কিন্তু ও 5,900 থাকা সত্ত্বেও চান্স হয়নি। তার মানে বুঝতে পারতেছো এখানে টাকা দিয়ে সিটগুলি বিক্রি করা হয়ে গেছে, ওদেরকে সিলেক্ট করে ফেলছে। এ হচ্ছে অবস্থা। প্রকৃত মেধাবীদের কিন্তু এভাবে ওরা মূল্যায়ন করে না, বুঝছো? টাকা, বাংলাদেশ তো টাকা দিয়ে আসলে সবকিছু হয়ে যায়, স্বাভাবিক। তারপর হচ্ছে তোমার যে বিষয়টা যে মেধা অসচ্ছল কোটায় কয়টা মেডিকেলে তোমার এসএমএস আসবে, মোটামুটি ধরে রাখো 2-3টা মেডিকেলে তোমার এসএমএস আসবেই, বুঝতে পারছো? দেখো একটা নতুন মেডিকেল, এটা নতুন একটা মেডিকেলে এটা তো তোমার সিট বিক্রি হয়ে গেছে, হয়ে যায়, অথবা ও সিলেকশন হয়নি, এত ভালো পজিশন থাকা সত্ত্বেও। তার মানে বিষয়টা কি দাঁড়ালো, দূর থেকে চান্স হচ্ছে, তার মানে বুঝতে পারতেছ টাকা মাকা দেখলে সিট বিক্রি হয়ে যায়, স্বাভাবিক হয়, বাংলাদেশ সবকিছু হয় এখানে। তো তোমার 2-3টা এসএমএস আসবে 2-3টা মেডিকেল থেকে। সব মেডিকেল তো দুর্নীতি করে না, কিছু ভালো মেডিকেল আছে, প্রকৃত আছে, যারা সৎ থাকে, গভর্নিং বডি অত লুবি না, অথবা টাকার প্রতি এত ইয়া না। আর কিছু মেডিকেল তো তোমার বেশিরভাগ মেডিকেলে ঢাকা শহরের আগে কিন্তু দালালরা অথবা তৃতীয় পক্ষ অথবা মেডিকেল থেকে ফোন টোন দেয় স্টুডেন্টদের যে এমন এমন আবেদন করলে নাম আসলে তোমাদেরকে চান্স দিয়ে দিতে পারবো টাকার বিনিময়ে, আগে থেকে অফার করে। এরকম বহুত স্টুডেন্ট কিন্তু তোমরা আমাকে জানাইছো, তবে এত চা 10 লাখ চা 12 মানে 15 লক্ষ চা 20 লক্ষ যা যে সিটটা দিয়ে দিবে, চান্স দিয়ে দিবে ভাইভাতে নাম আসলে ওকে সিলেক্ট, এগুলি হয় মূলত। এরপর প্রকৃতপক্ষে চান্স পাই, এটা অস্বীকার করার কোনো ইয়া নাই। তো মেধা অসচ্ছল কোটা এই ছিল। আরো মেধা অসচ্ছল কোটা নিয়ে আমি পূর্বে বহুত কিছু বলেছি। আর তোমরা দেখো এসএমএস এর অপেক্ষা থাকো, এপ্রিল মাসে 3 তারিখের পর থেকে তোমার এসএমএস আসবে, এটা আমি শিওর দেবো। মানে ওটা এর আগেও আসতে পারে, এরপরও আসতে পারে। ও লিস্ট হচ্ছে 17 তারিখে দিয়া দিবে, ফাইনাল লিস্ট হচ্ছে তোমার 17 তারিখে দিবে। তার মানে 27 তারিখে একটা ফাইনাল লিস্ট কিন্তু দিবে, 2 নম্বর যে লিস্টটা। তখনই তুমি ধরে রাখো যে 27 তারিখের দিক দিয়ে এসএমএস আসতে থাকবে, অথবা আরো দেরিতে আসতে পারে, অথবা ভর্তি সম্পন্ন হওয়ার পরে তখনও তোমার আসতে পারে, বুঝতে পারবে? বিষয়টা এরকম, এটা নির্দিষ্টভাবে বলাই না, এটা সার্কুলারে কোথাও লেখা নাই অথবা বলা নাই, বুঝছো না? তবে ওদের যখন ভর্তি চলতে থাকবে ওই সময় অথবা ভর্তি সম্পূর্ণ নেওয়ার পরে তারপরে হয়তো তোমাকে গভর্নিং বডি ডাকবে অথবা এসএমএস আসবে। এটা হচ্ছে মূল বিষয়টা, বুঝতে পারছো? যাদের মেধা অসচ্ছল কোটায় যেই মেডিকেল এসএমএস আসুক না কেন আমাকে অবশ্যই ইনবক্সে জানায়ও, পরামর্শ দিব কি কি ভাবে তোমার প্রসেসটা, কি কি কাগজ রেডি করতে হবে, কি কি যেতে হবে, কি কিভাবে কি কি বলতে পারে, এগুলো তোমাদেরকে হেল্প করবে না, সমস্যা নাই। তো এই ছিল মেধা অসচ্ছল কোটা নিয়ে। আর আজকে 15ই মার্চ আমার জন্ম তারিখ। তো আসলে যেসব স্যাররা, প্রফেসররা, বন্ধু বান্ধব ওরা মানে জন্মদিনের আমাকে ফেসবুকে ইনভাইট করেছেন, ওদেরকে আন্তরিক ধন্যবাদ, ওনাদের প্রতি কৃতজ্ঞ। দেখলাম যে আমি আসলে পেজে আমার আইডিতে রেস্ট্রিকশন আছে বিধায় আমি 17 তারিখ পর্যন্ত কোনো পোস্ট করতে পারবো না। তো অনেক বড় বড় প্রফেসররা, স্যাররা মানে আমাকে ইনভাইট করেছে, মানে কৃতজ্ঞতা প্রকাশ করেছে, ওনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। বিশেষ করে বেশিরভাগে দেখলাম বড় পর্যায়ে ডাক্তার, প্রফেসর, এমনকি শিক্ষক যারা আছে আমাদের ডাক্তার সমাজের। আমার আইডিতে 5,000 জনের মেডিকেল রিলেটেড, এখানে 2,000 জনের প্রায় মেডিকেল প্রফেসর, শিক্ষক, এমনকি বাকিগুলি মেডিকেল স্টুডেন্ট, বড় ভাই, সিনিয়র ভাই, বড় বড় ডাক্তার পর্যায়ে। তো সকলের প্রতি অনেক কৃতজ্ঞ। আমাদের নরসিংদীর একজন ঢাকা মেডিকেল কলেজের একজন মানে
প্রবীণ ডাক্তার স্যারকেও ধন্যবাদ, এমনকি বাংলাদেশ নরসিংদী প্রাইভেট মেডিকেল কলেজের প্রস্তাবিত প্রাইভেট মেডিকেল কলেজের মানে পরিচালক স্যারের কাছে অনেক কৃতজ্ঞ। স্যারের কাছে আমাকে আসলে জন্মভূমির লোক বিদায় আইডিতে কিন্তু আমার জন্মভূমির নরসিংদীর মানে লোক কমই আছে। হ্যাঁ, তো মোট কথা সর্বোপরি সকলকে অভিনন্দন। আর আচ্ছা, আজকে আমার জন্ম 2001 সালের মানে 15ই মার্চ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মানে পূর্ব রায়পুরার মানে চর এলাকায় চরমদুয়া ইউনিয়নের চরমদুয়া গ্রামের শিকদার বাড়িতে আমার জন্ম। মেঘনা নদীর তীরে আমাদের বাড়ি ছিল। 2011 সালে সেখান থেকে আমরা স্থানান্তর হয়ে যাই এবং আমরা নরসিংদী জেলার সাথে যে আমাদের রায়পুরার উপজেলায় আমিরগঞ্জ ইউনিয়নে আমরা বালুকান্দি গ্রামে আইসা পড়ি, এমনকি এখানে স্থায়ী বসবাস। এমনকি এটা আমাদের দীর্ঘ 11 সালে আমরা আইসা পড়ছিলাম। তখন আমি 5ম শ্রেণীতে 4র্থ শ্রেণীর পরীক্ষা দিয়েছিলাম, ফাইনাল রেজাল্ট দিয়েছে, রুল 1 হয়েছে, এটা জানার পরেই তারপরে আমরা আইসা পড়ছি। তো এখন আর এগুলি কোনো কিছু নাই, মেঘনা নদীতে সবকিছু বিলীন হয়ে গেছে বহু বছর আগেই। তো জন্মভূমিকে অনেক ভালোবাসি। আমার বিভিন্ন কাব্যে, আমার যে অপরিচিত কাব্য, সেখানে মেঘনা নদীকে নিয়ে জন্মভূমিকে নিয়ে অনেক কবিতা লিখেছি। আচ্ছা, এই জন্ম তারিখটা আমার নির্দিষ্ট না। হ্যাঁ, আমার জন্ম যেদিন জন্ম নির্দিষ্ট তারিখটা, এটা আসলে তখন তো আসলে অনেক অন্য যুগ ছিল। তখন ডায়েরি যেটা লেখা ছিল ওইটা আসলে তখন বন্যা টন্যা হয়েছিল, একটা বিশাল বড় একটা বন্যা হয়েছিল। তখন ওই 2004 সালে যে বন্যা হয়েছিল তখন ডায়েরি মারিগুলি বন্যা পানিতে নষ্ট হয়ে গেছিল কি। কিন্তু ওই সময় মানে 2000 সালের শেষের দিকে জন্মটা হয়েছিল, মানে 2001 সালের ধরো 1-2 মাস বাকি আছে, এরকম একটা সময় মায়ের কাছ থেকে শুনতে পারছি। তো আল্লাহ তাআলা আমার মাকে জান্নাত নসিব করুক। আমার মা তোমরা জানো যে ইন্তেকাল করেছে, ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, অ্যাডেনোকার্সিনোমা হয়েছিল 5ই ডিসেম্বর 2023 সালে ইন্তেকাল করেছে। আমার মা অনেক ভালো একজন মানে ব্যক্তি ছিল, মানে ফরেজগার দিনদার, অনেক ভালো একজন শিক্ষিত মহিলা ছিল। আল্লাহ তাআলা মাকে রমজান উসিলা করে মাফ করুক, জান্নাতে উচ্চ মাকাম দান করুক। আর আজকের জন্মদিন, একসময় পৃথিবীতে থাকবো না, তোমাদের জন্য 70টা কন্টেন্ট তৈরি করেছি আমি। হাজার হাজার স্টুডেন্ট ইনশাল্লাহ সব সময় আজীবন উপকৃত হবে আমার এই কন্টেন্ট তারা ইউটিউব থেকে। কোনো ভিডিও না, আমি কিন্তু মনিটাইজেশন কিন্তু চালু করিনি, এগুলি কিন্তু নাই, নিঃস্বার্থভাবে তোমাদের উপকার করেছে, এর সোয়াব ইনশাল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই দিবে। আজকে জন্মদিন, দীর্ঘ প্রায় 23টা বছর চলে গেল জীবন থেকে, 24 বছরে পা দিলাম, পদার্পণ করলাম। একসময় কবরে থাকবো, দুনিয়াতে থাকবো না। তো আসলে সকলে চলে যেতে হবে। তো সবাই দোয়া করবা, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।